মুরগি দেখতে ঠিক আছে। তো আপনি হচ্ছে মানে ডিটেলস আপনার স্পেসিফিকেশন বা রিকোয়ারমেন্ট গুলো বলে দিবেন, যেন বিডাররা বিড করার পর আপনি ওইখান থেকে হচ্ছে শর্ট লিস্ট করতে পারেন খুব ইজিলি, যাদেরকে আপনার পছন্দ হবে। তারপর হচ্ছে ইন্ডিকেট দ্য টাইম বাই হুইচ দ্য প্রপোজাল শুড অ্যারাইভ, মানে একটা ডেডলাইন বলে দিবেন যে এত তারিখের মধ্যে এতটার মধ্যে হচ্ছে প্রপোজালটা পৌঁছাইতে হবে, যদি না পৌঁছায় তাহলে প্রপোজাল একসেপ্ট করা হবে না। ঠিক আছে। আচ্ছা, তো এই আরএফপি কি জিনিস আমরা দেখছি, আমরা এখন আজকে যেটা দেখবো বেসিক্যালি এটা হচ্ছে chronology of procedure for solicited major proposals। আমরা দেখছিলাম যে প্রপোজাল হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সলিসিটেড প্রপোজাল, একটা হচ্ছে আনসলিসিটেড প্রপোজাল। তো সলিসিটেড প্রপোজাল কি জিনিস ছিল, যে আমি চাইছি, আমি দাওয়াত দিছি, আমার বাসায় দাওয়াত খেতে আসছে, মানে আমি হচ্ছে কারো কাছে বলছি যে ভাই তুমি একটা প্রপোজাল দাও, আমি রিকোয়েস্ট করছি, আমি একটা চিঠি পাঠাইছি কোনো কোম্পানির কাছে, ওই চিঠির এগেইনস্টে, অথবা আমি পেপারে বিজ্ঞাপন দিছি, টেন্ডার বিজ্ঞাপন, যে আমার এই জিনিসগুলো লাগবে, ওই বিজ্ঞাপন দেখে হচ্ছে আমার কাছে যারা আসছে, মানে ওইগুলো হচ্ছে সলিসিটেড প্রপোজাল। আর যদি বিজ্ঞাপন দেই নাই, দাওয়াত দেই নাই, দাওয়াত ছাড়াই চলে আসছে, এই ধরনের প্রপোজাল গুলো হচ্ছে কি ছিল, আনসলিসিটেড প্রপোজাল ছিল। তো এই বলছিলাম যে নরমালি বড় প্রপোজাল গুলো বা বেশি অ্যামাউন্ট বা বেশি টাকার প্রপোজাল বা বেশি টাকার প্রজেক্টের ক্ষেত্রে আমরা সলিসিটেড প্রপোজালে যাই, আর কম টাকার প্রজেক্ট, অল্প বাজেট, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আনসলিসিটেড প্রপোজালে যাই। তো যেহেতু আমাদের মূল ফোকাসটা হচ্ছে সলিসিটেড প্রপোজাল বা বড় টাকার প্রপোজাল, তো কিভাবে হচ্ছে এই সলিসিটেড মেজর প্রপোজাল গুলা করতে হয়, এটার স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে। তো এটাই হচ্ছে কি, যে ক্রনোলজি অফ প্রসিডিউরস ফর সলিসিটেড মেজর প্রপোজালস, মানে কি প্রসিডিউর ফলো করে করা হয়। তো প্রথমে দেখেন যে soliciting company publicly announces a project in professional publications, newspapers, or writes to companies asking if they are interested in bidding on the project। মানে হচ্ছে সলিসিটিং কোম্পানি, সলিসিটিং কোম্পানি মানে হচ্ছে যারা চাচ্ছে, এটার ভালো বাংলা হচ্ছে অনুরোধ সংস্থা। যদি আপনি চিন্তা করেন যে যেই কোম্পানিটা হচ্ছে অনুরোধ করতেছে যে ভাই আমাদের কাছে তোমরা একটা প্রপোজাল দাও, এরকম সলিসিটিং কোম্পানিগুলো হচ্ছে পাবলিকলি অ্যানাউন্স করে একটা প্রজেক্ট সম্পর্কে। কোথায় অ্যানাউন্স করে? প্রফেশনাল পাবলিকেশন, এটা হইতে পারে ফেসবুক লাইভে হইতে পারে, এখন তো ফেসবুক লাইভ খুব পপুলার, অথবা ডেইলি নিউজ পেপার, পত্রিকাতে হইতে পারে, বা এরকম কোন কি বলবো মানে কোন একটা পাবলিক চ্যানেল বা পাবলিক মিডিয়াতে হচ্ছে আপনাকে অ্যানাউন্স করতে হবে যে আপনার প্রপোজাল লাগবে কোন একটা স্পেসিফিক বিষয়ে। এটা পাবলিকলি কেন কেন অ্যানাউন্স করতে হবে বলেন তো? স্বচ্ছতা বা ক্ল্যারিটি রাখার জন্য। কারণ আমি যদি পাবলিকলি অ্যানাউন্স না করি, আমি যদি সিক্রেটলি আমার পছন্দের কিছু কোম্পানিকে বলি, তাহলে শুধুমাত্র তারাই প্রপোজাল দিবে, তারা আমাকে কিছু ঘুষ টুস দিয়ে তারা কাজটা পেয়ে যেতে পারে। বাট আমি যদি পাবলিকলি অ্যানাউন্স করি, তাহলে যেটা হবে, যেসব কোম্পানির সাথে আমার পার্সোনাল কোনো রিলেশনশিপ নাই, যাদের সাথে আমার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, তারাও এই প্রপোজাল সাবমিশন বা এই টেন্ডার সাবমিশন প্রসিডিউরটাতে অংশগ্রহণ করতে পারবে, এবং একটা ফেয়ার কম্পিটিশন হবে সবার মধ্যে। মানে আমাকে যে ঘুষ দিবে না সেও পার্টিসিপেট করতে পারবে, আমাকে যে ঘুষ দিবে সেও পার্টিসিপেট সেটা এমনিতেই করবে, কারণ সে আমাকে ঘুষ দিচ্ছে। কিন্তু এটা তো সিলেক্ট করবে হচ্ছে হায়ার অথরিটি। মানে আমি হয়তো জিনিসটাকে বায়াস করতেছি, আমি দুই নম্বরই করতেছি, কিন্তু হায়ার অথরিটি তো হয়তো বায়াস করবে না, তারা তো স্বচ্ছ। তো তারা সবকিছু দেখে শুনে সবচাইতে ভালো যে বিডার, সবচাইতে কোয়ালিফাইড, কাজটা যে আসলেই ভালো করতে পারবে তাকে কাজটা দিবে। মানে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে যে দুই নম্বরই করবে সে আসলে ধরা খাবে, যদি আমি এটা পাবলিকলি অ্যানাউন্স করি এবং স্বচ্ছতা বা ক্ল্যারিটি মেনটেন করি। এই জন্যই হচ্ছে জিনিসটা পাবলিকলি অ্যানাউন্স করতে হয় পেপারের মধ্যে, যেন সবাই দেখতে পারে, সবাই পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন যে কন্ট্রাক্টিং কোম্পানিজ এন্ড আদার্স রিঅ্যাক্টিং টু দ্য পাবলিক অ্যানাউন্সমেন্ট সাবমিট প্রিলিমিনারি প্রপোজাল বেসড অন ইনিশিয়াল রিকোয়েস্ট ইনফরমেশন। মানে যারা হচ্ছে কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টিং কোম্পানি, যাই বলেন না কেন, যারা সাপ্লায়ার বা বিডার, বা যারা হচ্ছে এই পেপারের মধ্যে বিজ্ঞাপনটা দেখে হচ্ছে পার্টিসিপেট করতে যাচ্ছে, তো তারা হচ্ছে কি করে, যে আমি তো পেপারে হচ্ছে আমার একটা শর্ট রিকোয়ারমেন্ট বলে দিছি যে আমার কি লাগবে, কোন দেশের লাগবে, কয়টা লাগবে, ওইটার উপর বেস করে তারা একটা শর্ট প্রপোজাল বা একটা প্রিলিমিনারি প্রপোজাল বা একটা ইনিশিয়াল প্রপোজাল সাবমিট করে একটা মানে এই কম্পিটিশনটাতে অংশগ্রহণ করার জন্য, যেখান থেকে আমি বাছাই করে বেস্ট যাদেরকে মনে হবে তাদের কাছ থেকে কি যাব, ডিটেইলস প্রপোজাল যাব। ঠিক আছে। এরপর দেখেন যে soliciting company reviews all submitted documents, eliminate some companies on the basis of preliminary review,
establishes short list of finalists, মানে হচ্ছে সলিসিটিং কোম্পানি মানে হচ্ছে কি অনুরোধ সংস্থা যারা হচ্ছে পেপারে বিজ্ঞাপনটা দিছে, তারা হচ্ছে সবগুলা শর্ট প্রপোজাল যে সাবমিট হয়েছে সবগুলা রিভিউ করে এবং রিভিউ করে ওইখান থেকে হচ্ছে শর্ট লিস্ট করে, বাছাই করে তাদের কাছে যেগুলোকে বেস্ট মনে হয় এবং তার একটা শর্ট লিস্ট করে। সাপোজ আপনারা 11 জন হচ্ছে ইন্টারেস্টেড সাপ্লায়ার বা বিডার বা কন্ট্রাক্টর। তো আমি মনে করেন হচ্ছে সলিসিটিং কোম্পানি, আমি একটা পেপারে বিজ্ঞাপন দিছি, আমার বিজ্ঞাপনটা দেখে আপনারা 11 জন আমার কাছে একটা শর্ট প্রপোজাল সাবমিট করছেন। এই 11 জন থেকে আমার কাছে মনে হয় 6 জন বা 7 জনকে আমার কাছে ভালো মনে হয়েছে যারা কাজটা করতে পারবে। আমি 6-7 জনের একটা শর্ট লিস্ট করে বাকিদেরকে বাদ দিব, এই 6-7 জনকে ফাইনালি শর্ট লিস্ট করে আপনাদের কাছে আমি একটা ডিটেইলস প্রপোজাল যাবো যে ঠিক আছে আপনারা হচ্ছে ফাইনালিস্ট বা আপনারা হচ্ছে প্রিলিমিনারি সিলেকশন উত্তীর্ণ হয়েছেন, এখন আপনারা কি করবেন একটা ডিটেইলস প্রপোজাল সাবমিট করবেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন যে soliciting company ask each finalist bidding for the project to submit a highly detailed proposal and sets deadline for receiving the proposal। একটু আগে যেটা বললাম সেটাই, যে সলিসিটিং কোম্পানি বা অনুরোধ সংস্থা হচ্ছে এরপর ফাইনালিস্ট যারা যারা হচ্ছে শর্ট লিস্টেড হয়েছে তাদের কাছে কি যাবে একটা হাইলি ডিটেইল বা অনেক বেশি ডিটেইল একটা প্রপোজাল চাবে এবং ওই প্রপোজালটা সাবমিট করার জন্য একটা ডেডলাইন সেট করে দিবে যে এত তারিখের মধ্যে তুমি প্রপোজালটা সাবমিট করবা আমার কাছে। আচ্ছা, এরপর দেখেন যে finalist companies select their written and oral presentation teams. Writing of their proposal proceeds through several editions, oral rehearsals based on proposal offer। মানে হচ্ছে মনে করেন আমি আপনাদের 11 জন থেকে 5 জনকে সিলেক্ট করলাম অ্যাজ এ ফাইনালিস্ট হিসাবে। 5 জন হচ্ছে মনে করেন শহীদ, মুস্তাফিজ, রাফি, আমজাদ আর হচ্ছে কি আরিফ। ঠিক আছে, এই 5 জনকে আমি হচ্ছে সিলেক্ট করলাম অ্যাজ এ ফাইনালিস্ট হিসাবে। তো এই 5 জন তো আমি ওদেরকে তো জানাই দিছি যে তোমরা হচ্ছে সিলেক্টেড হইছো, তোমরা হচ্ছে ডিটেইল প্রপোজাল সাবমিট করবা। ওরা যেটা করে, ওরা নিজেদের তো ওদের কোম্পানি আছে, ওরা হচ্ছে ওদের কোম্পানির মধ্যে টিম তৈরি করে। টিমগুলো কিরকম তৈরি করে, টিমগুলোকে হচ্ছে ভাগ করে। একটা টিম হচ্ছে প্রপোজাল লিখবে, এই যে দেখেন যে একটা হচ্ছে কি রিটেন টিম বা যেটা হচ্ছে লিখবে, এই একটা টিম তৈরি করে। আরেকটা হচ্ছে ওরাল প্রেজেন্টেশন, মানে হচ্ছে আপনার শুধু প্রপোজাল সাবমিট করলেই হবে না, প্রপোজালটা হচ্ছে আপনার আমি 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 যদি হচ্ছে আপনার কাস্টমার হই, মানে মনে করেন বায়োস্ট আপনার কাস্টমার, তাহলে হচ্ছে আপনার বায়োস্টে এসে বায়োস্টের হায়ার অথরিটির সামনে একটা প্রেজেন্টেশনও দেওয়া লাগবে যে আপনি প্রপোজালটা কি দিচ্ছেন, কি কাজ করবেন, কত টাকার মধ্যে করতে পারবেন, আপনার বাজেট কত, আপনার কি কি ইকুইপমেন্ট আছে, কি কি নাই, এগুলো নিয়ে একটা ডিটেইলস প্রেজেন্টেশন দেওয়া লাগে। আপনি কি করবেন, আপনার কোম্পানির মধ্যে দুইটা টিম আপনি ভাগ করবেন, একটা টিম কি করবে প্রপোজালটা লিখবে, আর একটা টিম কি করবে প্রেজেন্টেশনের প্রিপারেশন নেবে। তারপর রাইটিং অফ দেয়ার প্রপোজাল প্রসিডস থ্রু সেভারাল এডিশন, মানে যারা লিখতেছে তারা হচ্ছে কি করে, তারা এরকম বিভিন্ন লেখার কাজটা কন্টিনিউ করতে থাকবে, তারা বিভিন্ন ভার্সন রেডি করবে, ভুল হবে ঠিক হবে কারেকশন হবে এভাবে চলতে থাকবে। আর ওরাল রিহার্সাল বেসড অন প্রপোজাল অকার, মানে যত প্রপোজাল এভাবে আস্তে আস্তে রাইট আপ টিমটা বা যে টিমটা হচ্ছে লিখবে তারা আস্তে আস্তে যত সামনের দিকে আগাবে, লিখার কাজটা যতটুকু শেষ করবে ওটার উপর বেস করে হচ্ছে ওরাল প্রেজেন্টেশন টিম ওইভাবেই তাদের মৌখিক প্রেজেন্টেশন দেওয়ার জন্য আস্তে আস্তে তৈরি হতে থাকবে বা রিহার্সাল করবে বা প্রস্তুতি নিবে, যেটাই বলেন না কেন। বোঝা গেছে? আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই। বায়োস্ট হচ্ছে অটোমেটিক এক্সাম সিস্টেম টাইপের কিছু একটা বা রেজাল্ট সিস্টেম কিছু একটা সফটওয়্যার কিনবে চিন্তা করছিল, মানে অটোমেশন সফটওয়্যার যেটাকে বলে। প্লাস হচ্ছে বায়োস্ট একবার একটা জেনারেটর কিনবে চিন্তা করছিল। এখন তো জেনারেটর আছে, একদম শুরুতে যখন 2015 সাল বা 16 সালের দিকে আমরা মানে নতুন নতুন আসছিলাম, তখন কিন্তু বায়োস্ট জেনারেটর ছিল না। তো ক্যাম্পাস 1 এ একটা জেনারেটর কেনা হয়েছিল, পরবর্তীতে হচ্ছে ক্যাম্পাস 2 যখন এক্সটেনশন হয়েছে ক্যাম্পাস 2 তে জেনারেটর কেনা হয়েছে। তো আমার মনে আছে যে ক্যাম্পাস 1 এ যখন জেনারেটর কেনা হয়েছে তখন পাওয়ার প্যাক, এনার্জি প্যাক, তারপর হচ্ছে ক্যাট মনে একটা কোম্পানি আছে এরকম বড় বড় মেশিনারি সাপ্লাই দেয়, এই কোম্পানিগুলো হচ্ছে প্রপোজাল সাবমিট করছিল যে তারা জেনারেটর সাপ্লাই দিতে ইচ্ছুক। তো তাদের এরকম আপনার প্রপোজাল মানে দেখে কয়েকটা বড় বড় জেনারেটর কোম্পানিকে শর্টলিস্ট করা হয়েছিল, তারা হচ্ছে ক্যাম্পাস 1 এর যে কনফারেন্স রুমটা আছে ওইখানে এসে প্রপোজাল সাবমিট মানে প্রেজেন্টেশন দিছিল। তো আমরা ওইখানে ছিলাম, আমরা হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনার জেনারেটর কতক্ষণ ব্যাকআপ দিবে, এটা কি কারেন্ট চলে গেলে অটোমেটিক স্টার্ট হবে নাকি ম্যানুয়ালি স্টার্ট করতে হবে। তারপর হচ্ছে ক্যানোপি হচ্ছে সম্ভবত জেনারেটরের একটা বক্স থাকে, ওটার ক্যানোপি বলে মনে হয়, আমি ঠিক মনে নেই, ভুলে গেছি। অটো ক্যানোপি আর হচ্ছে ম্যানুয়াল ক্যানোপি জানি কি ছিল, এরকম মনে হয় অটোমেটিক অন হয় অটোমেটিক অফ হয়। এই জিনিসগুলো আমরা ওদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরা প্রেজেন্টেশন দিছিল। তারপর আরেকবার হচ্ছে আপনার এরকম বায়োস্ট একটা অটোমেশন সফটওয়্যার কিনবে চিন্তা করছিল, অনেক মানে টাকা পয়সা
খরচ করার প্ল্যান ছিল। তো ওইখানেও এরকম বিভিন্ন সফটওয়্যার কোম্পানি হচ্ছে প্রপোজাল দিছিল, ওই প্রপোজালের উপর বেস করে হচ্ছে কয়েকটা সফটওয়্যার কোম্পানিকে সিলেক্ট করা হয়েছিল। সিলেক্টেড সফটওয়্যার কোম্পানিগুলো বায়োস্টে এসে হচ্ছে প্রেজেন্টেশন দিছিল যে ওরা কত টাকা নিবে, ওদের সফটওয়্যারটা যেটা বানাই দিবে ওইটার ইন্টারফেসটা দেখতে কিরকম হবে, সফটওয়্যারে কোনো বাগ দেখা দিলে আমরা তাদের সাথে যোগাযোগ করব, ওরা কত সময়ের মধ্যে এটা সলভ করতে পারবে, এগুলা নিয়ে ডিটেলস প্রেজেন্টেশন দিছিল আর কি। ঠিক আছে, তো আপনি যদি এরকম কোন একটা কোম্পানি থেকে বিলং করেন, আপনার কোম্পানি হচ্ছে কন্ট্রাক্টর কোম্পানি, সেই ক্ষেত্রে আপনাকে দেখা যেতে পারে কি প্রপোজাল লিখতেও হইতে পারে। আপনি যদি রিটেন টিমে থাকেন অথবা আপনি যদি ওরাল প্রেজেন্টেশন টিমে থাকেন, তাহলে কি হইতে পারে, আপনার কাস্টমার যে জায়গায় আছে ওই জায়গায় গিয়ে আপনার ওরাল প্রেজেন্টেশনও দেওয়া লাগতে পারে। আবার আপনার কিছু করা নাও লাগতে পারে। আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি কি করবেন, বসে বসে ডিজাইন করবেন, অন্য টিমগুলা যারা হচ্ছে ওরাল টিম, যারা রিটেন টিম, তারা হচ্ছে গিয়ে এগুলা এই কাজগুলো তারাই করবে। এটা আসলে আপনার কাজের উপর ডিপেন্ড করতেছে আপনার কি করা লাগবে। আচ্ছা, এরপর দেখেন যে ফাইনালিস্ট কোম্পানি submit proposal to the soliciting group, dates are established for oral presentation of the soliciting group. আচ্ছা, নরমালি যেটা হয় যে ফাইনালিস্ট কোম্পানি মানে হচ্ছে এই যে আমজাদ, শহীদ, আসিফ, তারপর হচ্ছে রাফি, ওদের কোম্পানিগুলো হচ্ছে ওদের প্রপোজাল কমপ্লিট হওয়ার পরে সলিসিটিং গ্রুপ মানে হচ্ছে যারা চাইছে প্রপোজাল, তাদের কাছে হচ্ছে প্রপোজালটা সাবমিট করবে এবং তাদের সাথে কথা বলে একটা ডেট ফিক্স করবে হচ্ছে কিসের জন্য, ওরাল প্রেজেন্টেশনের জন্য। মানে একটা ডেট ফিক্স করবে যে স্যার আমরা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটিতে শুক্রবার দিন আসতে চাই বা রবিবার দিন আসতে চাই একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো আপনারা কি একটা শিডিউল ফিক্স করতে পারবেন? তখন হচ্ছে বায়ুস মনে করেন যে ভিসি স্যার, এসটি স্যার সবার সাথে কথা বলে যারা যারা হচ্ছে এই মনে করেন একটা মানে বায়ুসের একটা কমিটি থাকে, যে কমিটি হচ্ছে এই জেনারেটরটা পারচেজ করতেছে বা সফটওয়্যারটা পারচেজ করতেছে, ওই পারচেজ কমিটি সব মেম্বাররা কোন দিন অ্যাভেলেবেল থাকবে বা কোন দিন সবাই সময় দিতে পারবে সবার সাথে ডিসকাশন করে হচ্ছে এই ফাইনালিস্ট কোম্পানি, এটা হইতে পারে আসিফের কোম্পানি, হইতে পারে শহীদের কোম্পানি, হইতে পারে রাফির কোম্পানি, যেই কোম্পানি অ্যাপ্রোচ করছে ওই কোম্পানির সাথে একটা ডেট ফিক্স করে, ঠিক আছে আমরা সবাই ফ্রি থাকবো, তোমরা হচ্ছে এত তারিখ আইসা একটা প্রেজেন্টেশন দিও আমাদের সামনে। এবং এটা কিন্তু একদিনে সব কোম্পানির সাথে একসাথে করে না। হ্যাঁ, যদি মানে করে মনে করেন একসাথে করলে কি প্রবলেম হবে বলতে পারবেন? আমি যদি এই 5 জনের কোম্পানিকেই একই ডেটে প্রেজেন্টেশনের টাইম দিই তাহলে কি সমস্যা হবে বলেন তো? দেখা যাবে যে ফার্স্টে যে প্রেজেন্টেশন দিতেছে হুম, তার থেকে হয়তোবা লাস্টে দিবে সে আরো বেশি মডিফাই করবে অথবা সে আরো বেশি ভালোভাবে প্রেজেন্ট করবে, তার মানে জেনারেটর। এখানে আরিফ যেটা বলছে ওটা মানে মোটামুটি ঠিক 70% কারেক্ট। লাস্টে যে প্রেজেন্টেশন দিবে সে হচ্ছে আগে যারা দিচ্ছে ওদের কাছ থেকে কি করতে পারে, ভুলগুলো দেখে বলে ফেলবে। হ্যাঁ, যেমন একটা 2 নম্বরই জিনিস আপনাদেরকে বলি, এটা আমি করছি আমার স্টুডেন্ট লাইফে, আপনারাও মনে হয় আপনাদের লাইফে করেন। আগে যারা ভাইবা দেয় ওরা বাইরে হওয়ার পরে বাকিরা জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে, এরকম 10 মানে আগের 8-9 জনের কাছ থেকে কোশ্চেন গুলো শুনলেই কিন্তু মানে দেখা যায় যে যেই টিচার ভাইবা নিচ্ছে ওর বাইরে কিন্তু টিচার আর কোশ্চেন করে না। স্যার এই জন্য আপনি বের হতে দেন না, তাই না? এটা এইজন্য আমি না, এইজন্য আমরা কেউই বাইরে দিই না। কারণ আমি যখন আসানুল্লাহে পড়তাম আমার মনে আছে যে 1-1 এ আমাদের একটা ল্যাব ছিল। ল্যাবটা হচ্ছে আপনার এই আপনাদের একটা ইলেকট্রিক্যাল ল্যাব ছিল না 1-1 এ, সার্কিট অ্যানালাইসিস 1-2 তে ছিল স্যার। 1-2 তে ছিল, আমাদের ছিল 1-1 এ। তো 1-1 এ যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমরা কেউই কিছু বুঝতাম না। আর আমি মানে পড়ালেখা আসলে অতটা ধরতে পারিনি, কারণ ইউনিভার্সিটির পড়ালেখা হচ্ছে অন্যরকম। স্বাভাবিক 1-1 এর রেজাল্ট খারাপ হইতো, পড়ালেখা করতাম না। তো সবচেয়ে কঠিন ল্যাব ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল ল্যাবটা। তো ইলেকট্রিক্যাল ল্যাবের যে ভাইবা ফাইনালের দিন হচ্ছে ব্রেড বোর্ড আছে না, ব্রেড বোর্ডে সার্কিট কানেকশন দেওয়া লাগছে। সার্কিট কানেকশনের আগে আমাদের কিছুই বুঝতাম না। তো সবাই মানে দেখতেছিলাম যে সার্কিট কানেকশন একটাই দিচ্ছে এবং যে টিচারটা ভাইবা নিচ্ছিল উনি হচ্ছে বেরোতে দিচ্ছিল না, উনি রুমের মধ্যে আটকে রাখতেছিল এবং দরজা লাগাই দিছিল মানে যেন বাইরে থেকে কেউ দেখতে না পারে। তো আমাদের মধ্যে এরকম আমরা করছিলাম যে একজন একটু চালাক চতুর ছিল, তারা বলা হয়েছিল যে আমাদের ল্যাবগুলোর উপরে একটা জানলা ছিল, মানে জানলা দিয়ে দেখা যেত ভিতরে কি হচ্ছে। সে হচ্ছে বায়াবে উপরে একটা জানলা দিয়ে দেখছিল যে অমুক এক্সপেরিমেন্টে সার্কিট কানেকশন বলা হইতেছে। তো সে নাইমা সবাই বলছে এবং আমরা সবাই এটা দেখছি এবং আমরা যারা পরে ভাইবা দিছি কিছু না বাইরেও আমরা হচ্ছে সার্কিট কানেকশন চোখ বন্ধ করে 1 মিনিটে মিলাই দিছি 2 নম্বরই বের। তো এই জন্যই হচ্ছে মানে আপনাদেরকে একটু আটকে রাখা হয় আর কি। স্যার আমিও পারতাম না স্যার এটা। আল্লাহ বাদাইছে বায়োস্টের এরকম ক্লাসরুমের উপর দিয়ে জানলা নেই। জি স্যার। আচ্ছা, যাই হোক, তো এখানে প্রবলেমটা হচ্ছে দেখেন এখানে আসলে এটা তো আপনারা হচ্ছে সবাই ক্লাসমেট, আপনারা একজনকে হেল্প করতেছেন পারফরমেন্স ভালো হওয়ার জন্য, যেন যে পরে দিচ্ছে সে একটু বেনিফিট পায়। বাট এখানে যেটা হবে এখানে কিন্তু তারা সবাই কম্পিটিটর, এখানে কিন্তু সবাই আসলে কাজটা পাওয়ার জন্য আসছে, তারা কিন্তু একজন আরেকজনকে আপনার উপদেশ দিয়ে বা গাইডলাইন দিয়ে হেল্প করবে না তুমি এভাবে বললে তোমার। এখানে যেটা হবে সেটা হচ্ছে সিন্ডিকেট হয়ে যাবে। মনে করেন আরিফ, আসিফ, শহীদ
তারপর হচ্ছে আর কে আছে, রাফি। রাফি ওরা যদি আগের থেকে পরিচিত হয়, ওরা কিন্তু আগের থেকে যদি যুক্তি করে আসে, মনে করেন যে 5 জন আসছে, 5 জনের মধ্যে 3 জন হচ্ছে আগের থেকে পরিচিত, ওই 3 জন Same ট্রাই price করবে দিয়ে। কি 3 জন এমন একটা প্রাইস বিট করবে, প্রাইস গুলো হচ্ছে কাছাকাছি হবে। মনে করেন শহীদ আর মুস্তাফিজ হচ্ছে আগের থেকে পরিচিত না, শহীদ চাইছে 1 কোটি টাকা, মুস্তাফিজ চাইছে মনে করেন 90 লাখ টাকা, কিন্তু রাফি, আমজাদ আর মনে করেন আরিফ হচ্ছে আগের থেকে পরিচিত। ওরা প্ল্যান করছে যে আমরা একটু কমাই দেই, আমরা 80 লাখ দেই, 82 লাখ দেই, 85 লাখ দেই। তাহলে এই 80, 82, 85 এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে আমি কাজটা দিব না? ওরা হচ্ছে একটা সিন্ডিকেট বানায় ফেলবে, ঠিক আছে? তো অথবা এটা তো দাম কমাইলো কাজ পাওয়ার জন্য, অথবা এরকম হইতে পারে যে দাম বাড়াই দিছে, যে কাজটা আসলে 1 কোটি টাকার কাজ ওরা সবাই সিন্ডিকেট করে এটাকে 1.5 কোটি, 1 কোটি 40 লাখ, 1 কোটি 45 লাখ এরকম একটা প্রাইস দিবে। তার মানে আমি আসলে মানে কি বলবো, বায়াসড হয়ে যাবে ডিসিশনটা, আমি বুঝবো না আসলে মানে অ্যাকচুয়াল সেটা প্রাইসটা কত। ভালো কি ভালো। তো বুঝতে পারছেন যে কেন আসলে একদিনের প্রেজেন্টেশন নিলে সমস্যা হয়। এজন্য মানে একদিনের প্রেজেন্টেশন না নিয়ে আলাদা আলাদা দিনে যদি আমি প্রেজেন্টেশনটা নেই, তাহলে হচ্ছে এদের মধ্যে এই ধরনের যোগাযোগটা আসলে হওয়ার চান্সটা কমে যায়। ওই জন্য হচ্ছে বলা হয় যে একদিনে একটা কোম্পানির প্রেজেন্টেশন নিতে হবে, তাহলে হচ্ছে এই ঝামেলাগুলো হয় না। আচ্ছা স্যার এরপর এক্ষেত্রে দেখেন স্যার যে টাইম ডিউরেশন বেশি বেশি হয়ে যাবে না, যে প্রত্যেকটা টাইম দিনের জন্য? ডিউরেশন তো অবশ্যই বেশি হবে। দেখা যাবে যে এক সপ্তাহে আমি একটা কোম্পানির প্রেজেন্টেশন নিব, কারণ একটা জেনারেটর কেনার সময় কিন্তু খুব তাড়াতাড়ি ডিসিশন নেয় না, বা একটা এরকম বড় টাকার কাজ, মনে করেন 1 কোটি টাকার কাজ, খুব তাড়াতাড়ি কিন্তু ডিসিশন নেয় না। একটা ডিসিশন হইতে মিনিমাম 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে। মানে স্যার যখন এরকম ইনশাআল্লাহ চাকরি বাকরি করবেন, তখন দেখবেন যে ফার্স্টে মনে করেন একটা জেনারেটর কিনবে, জেনারেটর কেনার জন্য একটা মানে বোর্ড প্রসিডিং হয়, ফার্স্ট একটা কমিটি হয় যে একটা জেনারেটর কেনা হবে, জেনারেটর কেনার জন্য হচ্ছে অমুক অমুক পার্সন এটার মেম্বার। মনে করেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে একজন টিচার থাকে, সিভিল ডিপার্টমেন্ট থেকে থাকে, সিএসসি থেকে থাকে। এটা কেন করে, যেন হচ্ছে কোনো চুরি না হয়। মনে করেন সিভিল ডিপার্টমেন্ট থেকে আমি আছি, আমার সাথে তো জেনারেটর কোম্পানির ওই লোকের খাতির থাকতে পারে, বাট ইলেকট্রিক্যাল বা সিএসসি থেকে যারা আছে, যারা টিচার আছে, ওদের সাথে তো খাতির নাই। আমি যদি ঘুষ নিয়ে 2 নম্বরই করিও, ওই দুজন টিচার তো 2 নম্বরই করবে না, ওনারা তো ধরবে যে না এখানে কোনো একটা 2 নম্বরই হচ্ছে। এই জন্য বিভিন্ন ফিল্ড থেকে বিভিন্ন এক্সপার্টকে মেম্বার বানানো হয়, যেন জিনিসটা স্বচ্ছ থাকে, ক্লিয়ার থাকে। তো তারপর মানে একটা বোর্ড প্রসিডিং হয়, বোর্ড প্রসিডিং এর মধ্যে হচ্ছে কত টাকা দিয়ে কেনা হবে, কেন কিনা হবে, কেন এটা আমাদের কিনতে হবে, এই জিনিসগুলো বলা থাকে। ওই বোর্ড প্রসিডিংটা হচ্ছে তারপরে আমরা ভিসি স্যার বরাবর সাবমিট করি, উনি চেক করে তারপর যদি বোর্ড প্রসিডিং মনে হয় ঠিক আছে, দেন হচ্ছে আমরা মানে ওই বোর্ড প্রসিডিং এর মধ্যে নরমালি যতগুলা কোম্পানি প্রপোজাল দিছে সবগুলা কোম্পানির একটা সামারি টেবিল বানানো হয়, যে আরিফের কোম্পানি দিছে 1 কোটি টাকা, শহীদের কোম্পানি দিছে 1.5 কোটি টাকা, মুস্তাফিজের কোম্পানি দিছে 90 লাখ টাকা। এবং এই 3 জনের মধ্যে আমার মনে হচ্ছে আরিফের কোম্পানি বেস্ট, কারণ ওর অফারটা হচ্ছে মাঝামাঝি কিন্তু ওর কাজের কোয়ালিটি খুব ভালো, তো কাজটা আমরা ওকে দিতে পারি। তো এরকম ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে লজিক্যালি যুক্তি দেখায় কোন কোম্পানি কাজটা পাবে, ওই কোম্পানিটাকে সিলেক্ট করা হয়। এবং তারপর যদি ভিসি স্যার সবকিছু দেখে মনে করে ঠিক আছে, যে ডিসিশনটা নেওয়া হচ্ছে এটা ঠিক, এটা বায়াস না, তাহলে হচ্ছে ওই কোম্পানিকে একটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। মানে হচ্ছে ঠিক আছে তোমরা কাজটা করতে পারবা, ওই ওয়ার্ক অর্ডারের মধ্যে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন উল্লেখ করা থাকে, এত দিনের মধ্যে করতে হবে, তোমরা যদি ডেডলাইন ভায়োলেট করো তোমাদের কাছ থেকে এত টাকা জরিমানা করা হবে, এরকম বিভিন্ন ক্লজ বলা থাকে। এই হইলো মানে একটা মোটামুটি কাজ করার ওয়ে। অনেক কিছু বললাম, এবার দেখি এখানে কি বলছে যে ফাইনালিস্ট কোম্পানিজ মেক দেয়ার প্রেজেন্টেশন, মানে হচ্ছে আপনারা যারা কন্ট্রাক্টর আছেন বা যারা ভেন্ডর বা সাপ্লায়ার আছেন তারা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনটা দিবেন, এবং প্রেজেন্টেশন দেওয়ার পর আপনারা কিসের জন্য ওয়েট করবেন? ফাইনালিস্ট কোম্পানিজ ওয়েট ফর রেসপন্স, মানে হচ্ছে আপনারা বায়োস্টের কাছ থেকে পজিটিভ বা নেগেটিভ রেসপন্স পাওয়ার জন্য ওয়েট করবেন। আপনি কি কাজটা পাইছেন নাকি কাজটা পান নাই, এটা জানার জন্য আপনাকে ওয়েট করতে হবে, বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে ফোন দিতে হবে যে ভাই আমি তো একটা প্রেজেন্টেশন দিছিলাম আপনাদের ইউনিভার্সিটিতে, আমাকে কি ডিসিশনটা জানানো যাবে যে আমি কি কাজটা পাইছি নাকি পাই নাই। তখন হচ্ছে যদি ইউনিভার্সিটি অলরেডি ডিসিশন নিয়ে থাকে যে তারা অন্য কাউকে কাজটা দিয়ে দিবে, তারা আপনাকে ভদ্রভাবে বলে দিবে যে সরি আমরা কাজটা আরেকজনকে দিচ্ছি। তখন হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, মানে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই কাকে দিচ্ছেন, কত টাকায় দিচ্ছেন, তখন ইউনিভার্সিটি আপনাকে টেকনিক্যালি বলবে যে সরি এটা আসলে কনফিডেন্সিয়াল ইনফরমেশন, আপনাকে আমরা বলতে পারতেছি। শেষ, আপনার সাথে ইউনিভার্সিটির লেনদেন ওইখানেই শেষ, যদি আপনি কাজটা না পান। আর যদি কাজটা পান তাহলে কি আপনাকে ইউনিভার্সিটি ওয়ার্ক অর্ডার ইস্যু করবে, ওই ওয়ার্ক অর্ডারের উপর বেস করে আপনি আপনার কাজ শুরু করে দেবেন। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন যে প্রপোজাল লেখার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে রাইটিং স্টাইল এন্ড অ্যাপিয়ারেন্স। মানে নরমাল কথা, এইটা আসলে শুধু প্রপোজাল লেখার ক্ষেত্রে না, আপনারা সামনে থিসিস লিখবেন, যত অফিসিয়াল ডকুমেন্টই মানে লিখেন না কেন বা যত অফিসিয়ালি কাজ করেন না কেন, সব ক্ষেত্রেই এই রাইটিং স্টাইল আর অ্যাপিয়ারেন্স এটা মেইনটেইন করতে হবে।
দেখেন স্টাইল এন্ড অ্যাপিয়ারেন্স অফ প্রপোজাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য ফলোইং ইস্যুস আর টু বি কনসিডার্ড। কি কি খেয়াল রাখতে হবে? জেনারেল অ্যাপিয়ারেন্স, নরমালি জিনিসটার সকল ফরম্যাট ঠিক থাকতে হবে, নিটনেস পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, নিট এন্ড ক্লিন হইতে হবে, স্পেসিফিক অ্যাপিয়ারেন্স এবং স্পেশালি মানে জোর দিতে হবে কোন কোন জিনিসগুলোতে? টেবিল অফ কন্টেন্ট, ইন্ডেক্সটা যেন একদম ঠিক থাকে, যেন ইন্ডেক্সে কোনো ভুল না থাকে। আপনি দিয়ে রাখছেন ইন্ডেক্সের মধ্যে একটা পেজ নাম্বার হচ্ছে 5 থেকে 6, কিন্তু 5 থেকে 6 নাম্বার পেজ আসলে ওটা নাই, অন্য কিছু আছে, এটা কিন্তু একটা ভুল আসলে। তারপর লিস্ট অফ ফিগার, আপনি যতগুলা ফিগার অ্যাটাচ করছেন আপনার প্রপোজালে ওগুলো লিস্ট ঠিকমতো দিতে হবে। আপনি লিখছেন যে ফিগার 2.1 ডাইমেনশন অফ এ কি বলবো ডাইমেনশন অফ এ বিম, কিন্তু আসলে ফিগার 2.1 হচ্ছে বিমের ডাইমেনশন না, এটা হচ্ছে মনে করেন ফ্লোর প্ল্যান আছে এখানে, মানে আপনার ফিগার লিস্ট অফ ফিগারের সাথে ভিতরের ফিগারগুলো ম্যাচ করতেছে না, এটা একটা ভুল, এরকম ভুল হওয়া যাবে না। টাইটেল পেজ ঠিকমতো হইতে হবে, কারণ সবার আগে টাইটেল পেজটা সবাই দেখবে। যদি কোনো ম্যাপ থাকে ম্যাপ একদম ডিটেইল ক্লিয়ার হইতে হবে, যেন ম্যাপ দেখে বোঝা যায়, স্পষ্ট হইতে হবে ম্যাপ। কোনো গ্রাফ থাকলে গ্রাফগুলোও ক্লিয়ার হইতে হবে, চার্ট থাকলে চার্টগুলোও ক্লিয়ার হইতে হবে। মানে কারণ হচ্ছে একজন একটা প্রপোজাল যখন প্রথমে দেখবে সে কিন্তু সবকিছু দেখে না, সে কোনো টেবিল থাকলে টেবিলটার উপর একবার চোখ বোলাবে, কোনো ম্যাপ থাকলে ম্যাপটার উপর একবার চোখ বোলাবে, কোনো গ্রাফ থাকলে গ্রাফটার উপর একবার চোখ বোলাবে। মানে প্রথম দর্শনে যে জিনিসগুলা চোখে পড়বে এই জিনিসগুলোর মধ্যে যেন কোনো ভুল না থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে আপনার পুরা প্রপোজালটাতে রাইটিং স্টাইলের ভিতরে থাকতে হবে কি কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি? একই রকম হইতে হবে। যেমন আমরা বলি যে হাসিম আমলা অনেক কনসিস্টেন্ট ব্যাটসম্যান, বিরাট কোহলি অনেক কনসিস্টেন্ট ব্যাটসম্যান, কারণ কি প্রত্যেক ম্যাচেই তারা এভারেজে দেখা যায় যে ওদের 40 এর মতো আছে। হাসিম আমলার মনে হয় 50, হাসিম আমলার মনে হয় 45, বিরাটের 50, বিরাট কোহলির 50, জি স্যার, আর মুশফিকুর রহিমের কত 30 নাকি 35? স্যার 32 সামথিং স্যার, 32 সামথিং। আচ্ছা যাই হোক, তো আমরা বুঝতেছি যে তার মানে হচ্ছে আপনি আপনার পুরো প্রপোজালের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে একই ফরম্যাট। মনে করেন আপনি টাইমস নিউ রোমান ইউজ করতেছেন, ফন্ট ইউজ করতেছেন 12, এবং লেখা দুই পাশে হচ্ছে আপনি জাস্টিফাই, মানে হচ্ছে দুই পাশের অ্যালাইনমেন্ট হচ্ছে কি সেম, একদিকে একটু ডানে যাইবা গেছে একদিকে একটু বাম যাইবা গেছে এরকম না, এবং প্রত্যেক একটা লাইন থেকে একটা লাইনের স্পেসিং মনে করেন হচ্ছে 1 বা 2। তো এই যে একটা ফরম্যাটিং এর প্যাটার্ন আপনি ফলো করতেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রপোজালের জন্য সেম থাকতে হবে। যদি আপনি টাইমস নিউ রোমান ইউজ করেন তাহলে প্রত্যেকটা জায়গায় টাইমস নিউ রোমান ইউজ করবেন। যদি আপনি অন্য কোনো ফন্ট ইউজ করেন, মনে করেন আপনি গথিক বা এরকম আরো কি জানি আছে, এমব্রিয়া টামব্রিয়া আরো অনেক ফর্ম আছে, যদি ওইগুলো ইউজ করেন তাহলে মানে একটা পার্টিকুলার ফন্ট ইউজ করতে হবে। তবে সবচাইতে অফিশিয়ালি বেশি ইউজ হয় কোন ফন্টটা? টাইমস নিউ রোমান। এটাই মানে আমিও ইউজ করি এবং আমার ভালো লাগে, সবারই মনে ভালো লাগে ইউজ করতে, সবচাইতে অফিশিয়াল এটাই বেশি ইউজ হয় মনে হয়। তারপর দেখেন যে আচ্ছা বাংলা ফন্ট কোনটা বেশি ইউজ হয় বলেন তো? বাংলা ফন্ট হচ্ছে নিকশ বলে একটা ফন্ট আছে মনে হয়, নিকশ, আমি ঠিক শিওর না, তবে মাঝখানে সরকার থেকে নির্দেশ আসছিল বাংলা ফন্ট ইউজ করলে হচ্ছে নিকশ ইউজ করতে হবে। তো এই নিকশ ফন্ট আমরা কেউ পারি না। পরে আমাদের এই মানে বর্তমান ভিসি স্যার হচ্ছে বলছে যে নিকশ ইউজ করার দরকার নেই, সবাই অব্র ইউজ করার প্র্যাকটিস করেন, কারণ অব্রটা সবাই পাবে। অব্র তো ল্যাপটপে। হ্যাঁ, তো তারপর দেখেন যে টাইটেল ওয়েদার ইফ প্রপারলি ডেসক্রাইবস দ্য প্রজেক্ট। আচ্ছা, তার মানে হচ্ছে টাইটেলটা এমন হইতে হবে যেন প্রজেক্টটাকে ঠিকমতো ডেসক্রাইব করে। এই যে আপনারা থিসিস কয়েকদিন পর লিখবেন, আপনাদের থিসিসের একটা টাইটেল দেওয়া লাগবে না? এই যে হুমায়ুন আহমেদের বইগুলা থাকে, মনে করেন কোথাও কেউ নেই, অথবা হচ্ছে মনে করেন আর কি আছে, লিলুয়া আজ রবিবার, তারপর শঙ্খনীল কারাগার। তো এই প্রত্যেকটা বই যে টাইটেল গুলো আছে, টাইটেল গুলো দেখে কিন্তু আমি বুঝতেছি যে ভিতরে আসলে গল্পটা কি নিয়ে। যদি গল্পের সাথে টাইটেলের কোনো মিল না থাকে, মনে করেন হুমায়ুন আহমেদ গল্প লিখছে হচ্ছে হিমুরে নিয়া, যে আজ হিমুর বিয়া বা হলুদ হিমু কালো র‍্যাব, এই টাইপের কিছু একটা লিখছে, কিন্তু টাইটেল দিয়ে রাখছে মনে করেন ক্রোমিয়ামের অরণ্য বা 9903 বা হচ্ছে রাশা, মানে জাফর ইকবালের বইয়ের টাইটেল দিয়ে রাখছে, তাহলে কি হবে? হবে না। মানে হচ্ছে আপনার ভিতরে যে কন্টেন্ট তার সাথে টাইটেলটা কি করতে হবে, ম্যাচ করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে কমপ্লিটনেস, মানে আপনার প্রপোজালটা কমপ্লিট হইতে হবে, যা যা থাকা লাগবে, ওই যে প্রিপারেটরি পার্ট, বডি, সাপ্লিমেন্টারি পার্ট, এই তিনটা পার্টের মধ্যে আমরা জানি যে কোথায় কি দেয়া লাগবে, প্রত্যেকটা জিনিস থাকা লাগবে, কোনো কিছু অসম্পূর্ণ হইতে পারবে না। প্রফেশনালিজম, আপনার প্রপোজালটা হইতে হবে প্রফেশনাল, মানে হচ্ছে আপনার মানে প্রফেশনাল টাচ থাকা লাগবে, যেন কেউ একজন দেখেই বুঝতে পারে যে ইউ মিন বিজনেস, মানে আপনি আসলে এখানে ব্যবসা করতে আসছেন আমার সাথে, আপনি এখানে আমার সাথে মস্কারি করতে আসেন, এটা আপনার প্রপোজাল দেখলেই বোঝা যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে চেকিং
and rechecking of final draft until satisfactory মানে আপনি যখন প্রপোজালটা কোনো কোম্পানিকে সাবমিট করবেন আপনি বারবার চেক করবেন এবং যেন কোনো ভুল আছে কিনা রিচেকিং করবেন, বারবার চেক করবেন, ভুল থাকলে আবার কারেকশন করবেন, এরকম করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে স্যাটিসফাইড হন প্রপোজালটা সম্পর্কে। তারপর হচ্ছে চেক অফ প্রপার টাইপিং, প্রুফিং, ড্রাফটস এটসেট্রা মানে হচ্ছে টাইপিং ঠিকমতো হয়েছে নাকি, কোনো বানান ভুল আছে কিনা, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, গ্রাফগুলো ঠিকমতো আছে কিনা, এই জিনিসগুলো চেক করতে হবে ফাইনালি প্রপোজালটা জমা দেওয়ার আগে। ঠিক আছে, বোঝা গেছে না? জি স্যার। এই হচ্ছে আমাদের আজকের স্লাইড কমপ্লিট। ফিনিশ। হ্যাঁ ফিনিশ। এখন হচ্ছে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেব, ঠিক আছে? স্যার এত ক্লাস টেস্ট তো নিচ্ছি না, আপনি দেখেন অ্যাসাইনমেন্ট বেশি দিচ্ছি, আমারে হয়তো মনে মনে মানে গালাগালি করতেছেন, কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্ট জমা দিলেই কিন্তু মানে ফুল মার্ক দিয়ে দিতেছি। এবং আপনাদের যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে আপনাদেরকে কিছু নাম্বার দিয়ে আগের থেকে চেষ্টা করতেছি যেন একটু সুবিধাজনক অবস্থানে থাকেন। তো অ্যাসাইনমেন্ট জমা দিলেই নাম্বার, তবে টাইম মতো জমা দিতে হবে, আর কপি পেস্ট করা যাবে না, নিজে করতে হবে। আদিক স্যার আর আশিক স্যার স্যার একটা আছে, দুইটা আছে স্যার। জীবনটাই আসলে এরকম, কিছু করার নেই রে ভাই। আচ্ছা আমরা দেখি আমাদের অ্যাসাইনমেন্টটা আসলে কি হইতে পারে। আজকে যারা ক্লাস করে নাই ওদেরকে একটু বললেন যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আমি ওই দিনের মতো রোল নাম্বার লিখে কোশ্চেনের পাশে গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো কারো আশা করি বুঝতে প্রবলেম হবে না যে কি অ্যাসাইনমেন্ট দিছি। আজকে ক্লাস তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আগে তো বলছেন স্যার 20-25 মিনিট লাগবে। একটু বেশি সময় মানে একটু আস্তে আস্তে এই জন্যই ক্লাস নিচ্ছি যেন সময় বেশি লাগে আর কি। কইছিলাম অ্যাসাইনমেন্ট এটা না, আজকে ট্রান্সপোর্টেশন ক্লাসটা একটু কেউ মিস দিয়েন না। যারা আজকে মানে প্রফেশনাল প্র্যাকটিস ক্লাসটা করেন ওদেরকেও বললেন ক্লাসটা করতে, কারণ মানে অঙ্কগুলো না বুঝলে সব সোজা অঙ্ক বাট না বুঝলে একটু পরে ভেজাল লাগবে। আর অঙ্ক করার সময় আজকে সাথে ক্যালকুলেটর নিয়ে বসেন, খাতাটা নিয়ে বসেন, ঠিক আছে? হিসাব তো আমি করবো না, হিসাব আপনারা করবেন। আপনারা তাড়াতাড়ি হিসাব করতে পারলে তাড়াতাড়ি ক্লাস শেষ হবে, হিসাব দেরিতে করলে দেরিতে ক্লাস শেষ হবে। স্যার ক্যালকুলেটর স্যার গেতে হোস্টেলে রেখে আসছে স্যার। মোবাইল নাই, মোবাইল হিসাব করবেন। আমি তো মোবাইল দিয়ে হিসাব করে মানে আপনাদের ক্লাস নিই, আমিও হিসাব করবো আপনারা হিসাব করবেন, কারণ আপনারা হিসাব করলে আপনারা ভুল করেন, পরে লাস্টে গিয়ে অঙ্ক মিলে না। আচ্ছা ল্যাপটপ আছে, মোবাইল আছে, একটা দিয়ে হিসাব করলেই হবে। ইমেজ হয়ে গেছে, ইয়া করে কেমনে? আচ্ছা এখন একটা এই ওয়ার্ড ফাইল দেখতেছেন? জি স্যার। আপনারা হচ্ছে এই 9টা কোশ্চেন অ্যাসাইনমেন্ট জমা দিছিলেন না? যদিও 2টা কোশ্চেন মনে জমা দেয় নাই, শহীদ আর ওই যে সাজ্জাদ জমা দেন। আমরা এই স্লাইডটাও পড়ছি না, স্লাইড 2? জি স্যার। এটা থেকে কোনো অ্যাসাইনমেন্ট দিই নাই, বাট এটা থেকে দেখেন আপনাদের যেটা পড়তে হবে একটু দেখাই দিই। আমি এই লিস্টটা দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব, মানে একসাথে ওয়ার্ড ফাইল বানায় বা পিডিএফ বানায় একদম লাস্টে গিয়ে দিয়ে দিব। এখন হচ্ছে অল্প অল্প করে দিচ্ছি আর কি। what are the 7 C's of effective communication and discuss about each of them, মানে চ্যাপ্টার 2 থেকে আসলে সবই পড়তে হবে যে 7 C's of communication। প্রত্যেকটা হয়তো আপনাকে বলা লাগতে পারে যে 7 C's এর নামগুলা বলো, তাহলে কনক্রিটনেস, কমপ্লিটনেস, কনসাইসনেস, ক্ল্যারিটি, এই 7টা নাম আপনার মুখস্থ জানা লাগবে, প্লাস প্রত্যেকটার আলাদা আলাদা বর্ণনা পড়তে হবে। আমি হয়তো পরীক্ষাতে বলতে পারি যে কনক্রিটনেস, ক্ল্যারিটি এই দুইটার বর্ণনা লিখো, কমপ্লিটনেস, কনসাইসনেস এই দুইটার বর্ণনা লিখো, মানে আমার ইচ্ছা মতো আমি চাইতে পারি। তো 7টারই বর্ণনা পড়তে হবে শর্ট করে। এই চ্যাপ্টার 2 শেষ। তারপর হচ্ছে দেখেন চ্যাপ্টার 3 থেকে হচ্ছে 11 থেকে কোশ্চেন নাম্বার 17, এই কোশ্চেনগুলো চ্যাপ্টার 3 থেকে পড়তে হবে, যে হোয়াট ইজ প্রপোজাল এন্ড হোয়াট আর দ্য টাইপস অফ প্রপোজাল। আচ্ছা ওই দিন কার কার হচ্ছে বড় বড় লেখা পড়ছিল একটু বলেন তো? স্যার আমজাদের। আরে ওই দিন বড় লেখা পড়ছিল, মানে বড় বড় কোশ্চেন কাদের পড়ছিল? স্যার আমার পড়ছিল স্যার, ফর্মাল কমিউনিকেশনটা অনেক বড় ছিল। আসলে বড় ছিল? তোর লেখা বড়। আমারটা অনেক বড় ছিল স্যার। স্যার আমারটা 5 পৃষ্ঠা হয়েছে স্যার, অ্যাসাইনমেন্ট করছে। আচ্ছা রাফি আর আমজাদকে তাহলে আজকে ছোট কোশ্চেন দিব, হোয়াট ইজ প্রপোজাল এন্ড হোয়াট আর দ্য টাইপস অফ প্রপোজাল, এটা আমজাদ লিখেন, ঠিক আছে? জি স্যার। স্যার আমার 1 পৃষ্ঠা আমজাদের 3 পৃষ্ঠা সমান। আচ্ছা সমস্যা নাই,
এরকম এক এক দিন এক একজনের ছোট দেওয়া হবে, চিন্তা করেন না, মানে ঘুরে ফিরা সবাই হচ্ছে সুবিধা হবে। হোয়াট আর দ্য মেজর পার্ট অফ এ প্রপোজাল এন্ড ডিসকাস অ্যাবাউট ইচ অফ দেম। এটা একটু বড় মনে হয়। এটা ওইদিন ছোট জমা দিছিলেন কে, মানে স্যার আরিফ আর লুবনা। তাহলে এই দুইটা আরিফ আর লুবনা, এই কোশ্চেনটা আরিফ আর লুবনা লিখেন। আরিফ আর লুবনা রাগ করে চুপ করে আছে, কথা বলেন। স্যার রাগ করিস আচ্ছা, এই যে হোয়াট আর দ্য মেজর পার্টস অফ এ প্রপোজাল এন্ড ডিসকাস অ্যাবাউট ইচ অফ দেম, এটা হচ্ছে আপনারা দুজন লিখেন। তারপর হচ্ছে what should be written at the title page, executive summary, draft contract and table of content of the proposal, মানে কি লেখা লাগবে এগুলাতে, এটা কি লিখবেন বলেন? এটা হচ্ছে মুস্তাফিজ রে দিয়া দি। মুস্তাফিজ, স্যার আপনার ইচ্ছা স্যার। হ্যাঁ মুস্তাফিজ ভালো ছেলে, আমি যা দিব ওটাই নিবে, আমি জানি। তারপর হচ্ছে ডিসকাস অ্যাবাউট পারপোজ, প্রবলেম, স্কোপ, প্রজেক্ট টিম এন্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য প্রপোজাল, এটা কি লিখবেন? জোরা এই একটা শর্ট কোনা বল। এটা কারা দেওয়া যায়? এটা রাফি রে দি। রাফি না স্যার। এটা কি বড়? জি স্যার। এটা নদীকে দেই। নদী হচ্ছে একদম লাস্ট মোমেন্টে অ্যাডভান্সের জন্য আসছে, ঠিক আছে? রোল নাম্বার 9 দিলাম। তারপর ডিসকাস অ্যাবাউট ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস, পার্সোনাল বাজেট এন্ড অ্যাপেন্ডিসেস অফ মেথড এন্ড প্রসিডিউর সেকশন অফ এ প্রপোজাল, এইটা আগে দিব। এটা স্যার জোরাকে দেন স্যার। দিলাম 15। হোয়াট ইজ আরএফপি এন্ড হোয়াট ইনফরমেশন শুড বি কন্টেইন, এটা ছোট একদম। জি স্যার, এটা আমার। স্যার আমার এটা 16, ওইটা স্যার 16 করে দেন। 16 তো ক্লাস করে নাই, 16 রে একটা বড় দেওয়া উচিত যেহেতু ক্লাস করেনি। আচ্ছা স্যার এটা মধ্যে এটা ওরে দিয়া দি, এটা হচ্ছে ক্লাস না করার জন্য পানিশমেন্ট। এটা হচ্ছে যেহেতু বলছিলাম রাফিকে দিব, এটা রাফিকে দিয়ে দিই। পরে আর কি আছে, এটা 11। ডিসকাস অ্যাবাউট দ্য ক্রোনোলজি অর প্রসিডিউর ফর সলিসিটেড মেজর প্রপোজাল, এটা আপনি লিখেন তাইলে জোরা 15। আচ্ছা স্যার। আজকে যেটা দেখাইলাম 15। আর রোল নাম্বার বাকি আছে শহীদ বাকি আছে, 12 বাকি আছে, আর কে বাকি আছে? 10 বা 1 2 স্যার আমি কনিকা কনিকা স্যার। 10 11 আচ্ছা 10 12 2 বাকি। জি স্যার। তাহলে শহীদ আছে? শহীদ তো নাই, আছে তাহলে শহীদের একটা বড়টা দিব। 10। তারপর 12 কে? সাজ্জাদ। সাজ্জাদ তো নাই। সেকেন্ড বড় কোনটা? এটা 12 কে এটাই দিয়ে দি। 12 আর 2 রে কোনটা দিব? মুস্তাফিজ একটা দেন। করুক। হোয়াট ইজ আরএফপি এন্ড হোয়াট ইনফরমেশন শুড বি, এটা তো ছোট। আচ্ছা লিখেন, মুস্তাফিজটাই লিখেন, সমস্যা নেই। এটাও মুস্তাফিজের না তো স্যার, এটা আমার। 11। আচ্ছা লিখেন, এগুলা তো লিখাই আছে, খালি দেখা দেখা খাতার মধ্যে তুলবেন না, আর তো কোনো কিছু না। আপনাদের যেহেতু অন্য স্যাররাও মানে এই অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আমি টাইম বাড়াই দিচ্ছি। আমাকে এটা পরশু দিন জমা দেওয়া লাগবে না, আমাকে এটা হচ্ছে পরশুর পরের ক্লাস যেটা হবে, মানে হচ্ছে আজকে তো 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখের মধ্যে জমা দিন। 25 তারিখ যে ক্লাসটা হবে, 25 তারিখ বিকাল 5টা। জি স্যার। তো বাকিদের গুলা জমা দিয়ে ফেলেন, পরে জমা দিন, অসুবিধা নেই। 25 তারিখ বিকাল 5টা। হ্যাঁ 25 তারিখ বিকাল 5টা। সমস্যা নেই। রোল নাম্বার 1। ইয়েস স্যার। 2 ইয়েস স্যার। 3 ইয়েস স্যার। 3 তারপর হচ্ছে 6 ইয়েস স্যার। তারপর 9। রোল নাম্বার 9 এখন আবার আসছে প্রেজেন্ট দেওয়ার জন্য। রোল নাম্বার 9 আপনি একদম লাস্ট মোমেন্টে এসে জয়েন করছেন কেন? স্যার আমার কারেন্ট ছিল না, এখানে একটু ডিস্টার্ব করতেছে, ওয়াইফাই তো প্রবলেম ছিল। আজকে কনসিডার করা হইলো, তবে আজকে p/2 দেওয়া হচ্ছে আপনাকে, ঠিক আছে? স্যার আমি তো কখনো এমন করি না, আজকে হঠাৎ করে কারেন্ট চলে গেছিল। শুনেন p/2 মানে হচ্ছে আপনার প্রেজেন্টটা আমি লাল বানায় রাখতেছি, মানে এরকম সবারই একটা একটা করে লাল রঙের প্রেজেন্ট আছে, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নাই। শহীদের একটা আছে, তারপর দেখতেছি কনিকার একটা আছে এই প্রফেশনাল প্র্যাকটিসে। তো স্যার আমি কিছুক্ষণ আগেও ঢুকছিলাম, পরে দেখি অফ হয়ে গেছে ফোন। কান্দিস না। কাইন্দেন না, আপনাকে জাস্ট অ্যাটেন্ডেন্স দেওয়া হইতেছে, খালি নেক্সট এরকম আর কইরেন না, ঠিক আছে? স্যার ইচ্ছা করে করব। আচ্ছা বুঝতে পারছি, ইচ্ছা করে করেন নাই, কান্নাকাটি করেন না। রোল নাম্বার 10 শহীদ নাই।
রোল নাম্বার 11 রাফি, ইয়েস স্যার 12 সাজ্জাদ, Yes, sir. 15, Yes, sir. 16, Nice, sir. 20। Yes, sir. Nice, sir. আচ্ছা আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার রাত্রেবেলা মনোযোগ দিয়ে ক্লাস করেন, আগের থেকে একটু প্রিপারেশন নিয়ে ক্লাস করতে আইছেন, ঠিক আছে? জি স্যার। স্যার এই নিয়ে টায়ারবার কারেন্ট গেছে স্যার, এখনো কারেন্ট নেই স্যার। কার কার? স্যার আমার বাসায় স্যার। তো আপনি তাহলে ক্লাস কেমনে করতেছেন? ওই যে স্যার হ্যাঁ, পাশের ওয়াইফাই দিয়েছে। চোরা হয়ে গেছে স্যার, আশেপাশের ওয়াইফাই কি বইলা ইউজ করেন না বইলা ইউজ করেন? না বইলা। বলে স্যার কোন এক আমলে নিছিল স্যার। আচ্ছা যাই হোক, মুস্তাফিজের ডেডিকেশন দেখা আমরা সবাই খুব মুগ্ধ। আমরা রাত্রেবেলা ইনশাআল্লাহ আবার ক্লাস করব। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।